থার্স্টি থার্স্টি এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য সিম্বেলিন, উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি। 14 জুলাই 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি সিম্বেলিন। বহুদিন আগের কথা, ব্রিটেনে তখন রাজত্ব করছেন সিম্বেলিন নামে এক রাজা। একদা মহাবীর জুলিয়াস সিজারের নেতৃত্বে রোমানরা ব্রিটেন জয় করেছিল। কিন্তু জুলিয়াস সিজারের হত্যার পর রোমে শুরু হলো গৃহযুদ্ধ। রোমের নেতারা আর নজর দিতে পারলেন না বহুদূর ব্রিটেনের দিকে। সুযোগ বুঝে রাজা সিম্বেলিন রোমে কর পাঠানো বন্ধ করে দিলেন। রোমের গৃহযুদ্ধ চলবার সময় যারা সেখানে ক্ষমতায় এলেন তারা আর শুধু ব্রিটেন জয় করবার জন্য কোনো অভিযান করলেন না। রাজা সিম্বেলিন স্বাধীনভাবেই ব্রিটেন রাজত্ব করতে লাগলেন। সুখেই দিন কাটতে লাগলো তার। কিন্তু সুখ কারো জীবনে চিরস্থায়ী হয় না। সুখের পর আসে দুঃখ, আবার দুঃখের পরে সুখ। মানুষের জীবনে সুখ দুঃখের আনাগোনা চক্রবর্ত। রাজা সিম্বেলিনের জীবনেও দুঃখ এলো। দুর্ভাগ্য নামলো তার জীবনে। 3টি শিশু সন্তান রেখে রানী মারা গেলেন। 3টি সন্তানের মধ্যে বড়টি মেয়ে, তার নাম আইমোজেন। পরের 2টি ছেলে, নাম গিডেরিয়াস এবং ভিরেগাস। বড় ছেলের বয়স 3 বছর আর ছোটটি তো নিতান্তই শিশু। বাচ্চা দুটিকে লালন পালন করার জন্য সিম্বেলিন একজন ধাত্রী নিযুক্ত করলেন। ধাত্রীটির নাম হলো ইউরিফাইল। এরপর সিম্বেলিনের জীবনে নেমে এলো দুর্ভাগ্যের দ্বিতীয় আঘাত। প্রাসাদের শিশুশালা থেকে রাজার ছেলে দুটিকে কে বা কারা যেন চুরি করলো। তাদের যে কি হলো অথবা কে যে তাদের চুরি করলো তার কিছুই জানতে পারলেন না রাজা সিম্বেলিন। একমাত্র মেয়ে আইমোজেন রইল বাবার কাছে। রাজপ্রাসাদের বাবার স্নেহে সে বড় হয়ে উঠতে লাগলো। রাজার সবটুকু স্নেহ পড়ল তাহার উপর। মেয়েকে রাজা একদণ্ড চোখের আড়াল করতে চান না। সবাই জানে রাজকুমারী আইমোজেনই হলেন ব্রিটেনের ভবিষ্যৎ রানী। কিন্তু মানুষ এক ভাবে, এক হয় অন্যরকম। আইমোজেন ক্রমে বড় হয়ে উঠল। কৈশোর পেরিয়ে সে যৌবনে পা দিল। রূপে গুণে তার সঙ্গে তুলনা করার মতো কোনো মেয়ে নেই সারা দেশে। তার স্বভাবটি মিষ্টি, কিন্তু আত্মমর্যাদা প্রবল বোধের। এহেন আইমোজেনের স্বচ্ছন্দে জীবনের আকাশেও দেখা দিল বিপদের কালো মেঘ। রাজা সিম্বেলিন বেশি বয়সে আবার বিয়ে করলেন এক মধ্যবয়স্কা সুন্দরী বিধবাকে। নতুন রানীর আগের পক্ষের এক ছেলে ছিল, তার নাম ক্লোটেন। বয়স কম হলে কি হবে, এরই মধ্যে তরুণ ক্লোটেন সব রকম পাপ কাজে পটু। তার মধ্যে বিবেক নামক কোনো বস্তুর অস্তিত্ব আছে বলে মনে হয় না। নতুন রানীও ছিলেন একজন অতি দুষ্ট প্রকৃতির মহিলা। ষড়যন্ত্র পাকিয়ে তুলতে তার মতো পটু আর কেউ ছিল না তখন। তিনি ঠিক করলেন যে ক্লোটেনের সঙ্গে আইমোজেনের বিয়ে দেবেন। রাজার বয়স হয়েছে, তিনি আর কতদিন বাঁচবেন। আইমোজেনের সঙ্গে ক্লোটেনের বিয়ে হলে রাজার মৃত্যুর পর ক্লোটেনই ব্রিটেনের রাজমুকুট লাভ করবে। কাজী মনে মনে আইমোজেনকে ঘৃণা করলেও নতুন রানী সৎ মেয়েকে মিষ্ট কথায় তুষ্ট করবার চেষ্টা করতে লাগলেন। আর এদিকে তিনি ক্লোটেনকে পরামর্শ দিতেন আইমোজেনের সঙ্গে মেশবার জন্য, তাকে খুশি করে তার মন জয় করার জন্য। আইমোজেন কিন্তু ক্লোটেনকে মোটেই পছন্দ করতো না। মুখে মিষ্টি কথা বললেও সৎ মা যে আসলে তাকে মোটেই পছন্দ করেন না এটাও সে বুঝতে পারত। রানী তো বটেই, তার পাল্লায় পড়ে রাজাও এখন চাইছেন আইমোজেন ক্লোটেনকে বিয়ে করুক। কিন্তু এ বিয়ের পেছনে রানীর আসল উদ্দেশ্য কী তা বুঝতে বুদ্ধিমতী আইমোজেনের একটু দেরিও হয়নি। তাই সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে রাজা এবং রানী দুজনেই তার ওপর খুব বিরক্ত হয়েছেন। কিন্তু উপায় কী, মেয়ে বড় হয়েছে, তার অমতে তো তাকে জোর করে বিয়ে দেওয়া যায় না। অতএব ক্লোটেনকে এখন কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। দেখা যাক রাজকুমারী আইমোজেনের মত পাল্টায় কিনা। কিন্তু রানীর বড় আশায় বাদ সেধেছিল আইমোজেন। তার বাড়াভাতে ছাই দিল সে। রাজা এবং রানীর সম্মতি না নিয়ে তাদের অজ্ঞাতসারে আইমোজেন গোপনে বিয়ে করলো তার ভালোবাসার মানুষটিকে। কে সে? রাজা সিম্বেলিনের একজন বীর সেনাপতি। যুদ্ধের সময় তিনি শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তেন এক তেজিয়ান সিংহের মতো। এজন্য তার উপাধি ছিল লিওনাটাস। ল্যাটিন ভাষায় লিও শব্দের অর্থ হলো সিংহ। রাজা সিম্বেলিনের হয়ে যুদ্ধ করতে গিয়ে এই বীর সেনাপতি রণক্ষেত্রে প্রাণ হারান।
তার মৃত্যুর পর তার স্ত্রীর একটি ছেলে হয়, নাম তার পস্থুমাস। বাবার মৃত্যুর পর যে ছেলের জন্ম হয়, ইংরেজি ভাষাতে তাকে পস্থুমাস চাইল্ড বলা। পস্থুমাসের জন্মের পর তার মা ও স্বামীর শোকে সে মারা যায়। ফলে শিশুটি একেবারে অনাথ হয়ে পড়ে। বীর সেনাপতি লিওনাটাসের কথা মনে করে রাজা সিম্বেলিন এই অসহায় শিশুটির লালন পালনের দায়িত্ব নেন। শিশুটির পুরো নাম হয় পস্থুমাস লিওনাটাস। বড় হয়ে ছেলেটি তার বাবার মতোই বীর আর সাহসী হয়ে ওঠে। তাছাড়া বিদ্যায় বুদ্ধিতে সে একটি সেরা যুবক হয়। সে সত্যবাদী, দয়ালু, ধর্মনিষ্ঠ, সবাই তাকে ভালোবাসে। আইমোজেন আর পস্থুমাস একই সঙ্গে বড় হয়ে উঠেছে, লেখাপড়া করেছে। সেসব জ্ঞানী গুণী শিক্ষক রাজকন্যা আইমোজেনকে লেখাপড়া শিখিয়েছেন। পস্থুমাসও পাঠ নিয়েছে তার কাছে। ছেলেবেলা থেকেই ওরা দুজনে একে অন্যের সঙ্গে খেলার সাথী। শৈশবকাল থেকেই ওদের একজন আরেকজনকে ভালোবেসেছে। যৌবনে এই ভালোবাসা পরিণত হয়েছে প্রেমে। আইমোজেন গোপনে বিয়ে করে ফেলে পস্থুমাসকে। রানী কিন্তু আইমোজেনের এই বিবাহের কথা জানতে পারেন। সৎ মেয়ের কার্যকলাপের ওপর নজর রাখার জন্য তিনি গুপ্তচর লাগাচ্ছিলেন। তাদের কাছ থেকে তিনি শুনলেন রাজকন্যার গোপন বিয়ের কথা। রানী প্রথমটা হতাশ হলেন, তারপর রেগে গেলেন। রাজা সিম্বেলিনের কাছে তিনি আইমোজেন আর পস্থুমাসের বিয়ের কথা বললেন। শুনে রাজা তো খুব রেগে গেলেন। উঁচু বংশমর্যাদার কথা ভুলে গিয়ে তার মেয়ে কিনা বিয়ে করলো এক প্রজাকে, তার একজন সেনাপতির ছেলেকে। তিনি রেগে গিয়ে আদেশ দিলেন পস্থুমাসকে অবিলম্বে ব্রিটেন ত্যাগ করতে হবে। সিম্বেলিন জামাইকে নির্বাসন দিলেন। জীবনে আর কোনোদিন সে ব্রিটেনে ফিরতে পারবে না, ফিরলে প্রাণদণ্ড দেওয়া হবে। রানী ভান করতে লাগলেন আইমোজেনের দুঃখে তিনি যেন কত দুঃখী। আহ, স্বামী থেকেও তাকে হালাল বেচারি। পস্থুমাস দেশ ছেড়ে চলে যাবার আগে রানী তার সঙ্গে আইমোজেনের একটা গোপন সাক্ষাৎকারের ব্যবস্থা করলেন। আসলে রাজকন্যা যাতে তোমাকে তার শুভাকাঙ্ক্ষিনী ভাবে, সেই জন্য রানী এই ব্যবস্থা করলেন। নিজের ছেলে ক্লোটেনের ভবিষ্যৎ স্বার্থের দিকে তাকিয়ে তিনি করলেন। তার পরিকল্পনা হলো যে পস্থুমাস দেশ ছেড়ে চলে গেলে তিনি আইমোজেনকে বোঝাবেন যে বিয়েটা আইনসঙ্গত হয়নি, কেননা রাজার সম্মতি ছাড়া বিয়ে হয়েছে। গভীর দুঃখের সঙ্গে আইমোজেন আর পস্থুমাস পরস্পরের কাছ থেকে বিদায় নিল। আইমোজেন স্বামীকে একটা হীরের আংটি দিল। এই আংটিটা ছিল তার সর্বদা জননীর। পস্থুমাস প্রতিশ্রুতি দিল যে এই আংটি সে জীবনে কোনোদিন হাতছাড়া করবে না। সেও স্ত্রীর মণিবন্ধে একখানি কাঁকন পরিয়ে দিল। বলল, এ আমার মায়ের কাঁকন, আমার ভালোবাসার স্মৃতি হিসেবে তোমার হাতে রইল, যত্ন করে রেখো। পরস্পরের প্রতি ভালোবাসা আর বিশ্বস্ততার শপথ করে স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে বিদায় নিল। আইমোজেন রাজপ্রাসাদে সঙ্গীহীন নিরানন্দ জীবনযাপন করতে লাগলো। পস্থুমাস চলে গেল রোমে। এখন থেকে সেখানেই থাকবে। রোমে এসেছে পস্থুমাস। সেখানকার তরুণ সমাজের সঙ্গে পরিচিত হয়েছে। এরা নানা দেশের বাসিন্দা, কোনো না কোনো কাজে রোমে এসেছে। এরা মায়েদের সম্পর্কে আলোচনা করে। প্রত্যেকেই নিজের দেশের মেয়েদের প্রশংসা করে, বিশেষ করে গুণগান করে নিজের প্রেমিকার। পস্থুমাস শোনে এসব আলোচনা। তার বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস পড়ে। সে ভাবে আইমোজেন, তার কাছ থেকে সে আজ কত দূরে। জীবনে আর কোনো দিন তার সঙ্গে দেখা হবে কি না কে জানে। একজন তরুণ পস্থুমাসকে জিজ্ঞাসা করে, ওহে বন্ধু, তোমার দেশের মেয়েদের সম্পর্কে কিছু বলো। তোমার কি কোনো প্রেমিকা আছে? থাকলে তার সম্পর্কে কিছু বলো। নিঃশ্বাস ফেলে পস্থুমাস বলে, আমার দেশের মেয়েরা খুবই ভালো। তারা যেমন ভদ্র তেমন বিনয়ী, তারা কর্তব্যপরায়ণ, আত্মমর্যাদা সম্বন্ধে তারা সবসময় সচেতন। আর আমার প্রেমিকা, জীবনে একটি মেয়েকেই আমি ভালোবেসেছি, আর সেই মেয়েটিও আমাকে ভালোবেসেছে গভীরভাবে। অভিভাবকদের সম্মতি অসম্মতির কথা চিন্তা না করে সে আমাকে স্বামী হিসেবে বরণ করেছে। আমার স্ত্রী আইমোজেন নারীরত্ন। রূপে গুণে তার তুলনা নেই। আমার নিজের দেশ ব্রিটেনে তো নয়ই, সারা পৃথিবীতে আমার স্ত্রীর মতো একনিষ্ঠা এবং প্রতিব্রতা নারী খুঁজে পাওয়া যাবে না। তরুণদের মধ্যে একজনের নাম ছিল আয়াকিমো। সে হলো একজন রোমান যুবক। পস্থুমাসের কথা তার ভালো লাগলো না। রোমের মেয়েদের থেকেও ব্রিটেনের একটা মেয়ে কিনা এত বেশি প্রশংসা পাচ্ছে। আয়াকিমো একটু ব্যঙ্গের সুরে বলল, ওহে বন্ধু, তোমার বয়স তো বেশি নয়, নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে বোধহয় মেশোইনি। মেয়েদের সম্পর্কে কতটুকু জানো? নিজের স্ত্রীর সম্বন্ধে তোমার তো দেখছি খুব উঁচু ধারণা। কিন্তু এতটা উঁচু ধারণা না করলেই বোধহয় ভালো। তুমি তাকে যতটা একনিষ্ঠা প্রতিব্রতা ভাবছো, সে তো তাই তো নয়। মেয়েদের মন দেবতারাই জানতে পারেন না, মানুষ তো কোন ছাড়। পস্থুমাস প্রতিবাদ করে বললেন,
আইমোজেন সম্বন্ধে তোমার ধারণা একেবারে ভ্রান্ত। তাকে কোনোদিন দেখোনি তো, তাই তার সম্পর্কে এরকম বাজে কথা ভাবছো। তাকে দেখলে তুমি তোমার মতো পাল্টাতে বাধ্য হবে। শুরু হলো তর্ক বিতর্ক। অনেক কথা কাটাকাটির পর পস্তুমাস আয়াকিমোর একটা প্রস্তাবে সম্মতি দিল। প্রস্তাব মতো আয়াকিমো ব্রিটেনে যাবে এবং সেখানে গিয়ে বিবাহিতা আইমোজেনের সঙ্গে প্রেম করার চেষ্টা করবে। তারপর একটা বাজি ধরল। আয়াকিমো যদি তার দুষ্ট কাজে অর্থাৎ আইমোজেনের সঙ্গে প্রেমে সফলতা লাভ করতে না পারে, তবে তাকে একটা বিরাট অঙ্কের টাকা দিতে হবে। কিন্তু সে যদি সফল হয় এবং আইমোজেনের সঙ্গে প্রেম করে তার কাছ থেকে সে যদি পস্তুমাসের দেওয়া কাফনখানি নিয়ে আসতে পারে, তাহলে পস্তুমাসকে দিতে হবে সেই আংটিটি যেটি বিদায়কালে আইমোজেন নিজের হাতে পস্তুমাসের আঙুলে পরিয়ে দিয়েছিল। আংটিটি পাবে আয়াকিমো। আইমোজেনের একনিষ্ঠ এবং পতিব্রতের উপর পস্তুমাসের এত দৃঢ় বিশ্বাস ছিল যে সে আইমোজেনের সম্মান নিয়ে বাজি ধরবার মধ্যে যে বিপদে ঝুঁকি থাকতে পারে তা বুঝতে পারল না। বাজিতে আয়াকিমো নিশ্চয়ই হারবে, এ বিষয়ে তার মনে বিন্দুমতো সন্দেহ ছিল না। কয়েকদিনের মধ্যে আয়াকিমো কিন্তু সত্যি সত্যি ব্রিটেনের দিকে রওনা হলো। ব্রিটেনে এসে সে রাজসভায় গিয়ে সে রাজা সিম্বেরিনের সঙ্গে দেখা করলো। রাজা যদিও তার রোমের অধীনতা স্বীকার করেন না, তবুও রোমের একজন অভিজাত তরুণকে তিনি সাদরে এবং সসম্মানে নিজের সভায় অভ্যর্থনা করলেন। রাজকন্যা আইমোজেনের কাছে আয়াকিমো নিজের পরিচয় দিল পস্তুমাসের বন্ধু হিসেবে। স্বামীর বন্ধুকে আইমোজেনের স্বাগত জানালো। আইমোজেনের সঙ্গে পরিচয় হলো আয়াকিমোর। রাজকুমারীর সঙ্গে একটু গোলাপ আলাপ করেই সে বুঝতে পারল যে পস্তুমাস ঠিকই বলেছে, নিজের স্ত্রী সম্পর্কে একটুও বাড়িয়ে বলেনি। কিন্তু আইমোজেনের সঙ্গে প্রেম করতে গিয়ে ধাক্কা খেল আয়াকিমো। এ মেয়ে মোটেই চঞ্চল আর হালকা প্রকৃতির নয়। দুটো মিষ্টি মিষ্টি হালকা প্রেমের কথা বলে এ মেয়ের মন জয় করা যায় না। স্বামীর উপর গভীর শ্রদ্ধা ভালোবাসা। রাজকুমারী আইমোজেন সত্যিই একনিষ্ঠ, সত্যি সত্যি পতিব্রতা। আয়াকিমোর অসম্মানজনক দুষ্ট পরিকল্পনা সফল হবার কোনো আশা নেই। কিন্তু বিফল হয়ে রোমে গেলে বন্ধুরা তো তাকে দুয়ো দেবে, ঠাট্টা করবে। তাছাড়া বাজিতে হারলে তো গুনে গুনে বিরাট অঙ্কের টাকা দিতে হবে। তাহলে উপায়? অনেক ভেবেচিন্তে আয়াকিমো একটা পরিকল্পনা খাড়া করলো। সে চাতুরীর আশ্রয় নেবে। সহজ পথে যখন কাফনখানা হাতানো যাবে না, তখন কৌশল করেই সেখানে লাভ করতে হবে। কাকন চুরি। আইমোজেনের সঙ্গে দেখা করে আয়াকিমো বলল, রাজকন্যা অগাস্টাস সিজারের জন্য আমি গলদেশ থেকে কিছু মূল্যবান মণিরত্ন কিনেছি। বিদেশমুখী জায়গা, তার উপর আমি উঠেছি একটা সরাইখানা। সেখানে নানান রকম লোকের ভিড়। আমার মনে সবসময় এই ভয় যে ওখানে থেকে মূল্যবান মণিরত্নগুলো হারিয়ে না যায়। হারালে আমার বিরাট লোকসান হবে। 2 দিনের মধ্যেই আমি দেশের যাত্রা করব। আপনি যদি মণিরত্নগুলো আপনার শোবার ঘরে রাখেন তবে আমি নিশ্চিন্ত হই। আমি দেশে ফিরবার দিন সেগুলো নিয়ে যাব। এতে আপত্তি করবার কোনো কারণ আইমোজেন দেখল না। সে রাজি হলো। আয়াকিমোর অনুসরণে একটা বিরাট বাক্স নিয়ে এলো। আইমোজেনের নির্দেশে রাজবাড়ির চাকরেরা বাক্সটিকে রেখে দিল তার শোবার ঘরে। বাক্সটা বেজায় ভারী। কত মণিরত্ন রয়েছে এর মধ্যে। রাত হলো। আইমোজেন শয্যা আশ্রয় করলো। একটু পরেই সে ঘুমোলো। কালো রাত এগিয়ে চললো গভীরতার দিকে। রাত গভীর, নিঝুম। ঘুমে অচেতন রাজকন্যা আইমোজেন। ঘরের এক কোণে আয়াকিমোর বাক্সের ডালাটা আস্তে আস্তে খুলে গেল। একই অবাক! ধীরে ধীরে অতি সন্তর্পণে বাক্সের ভিতর থেকে বেরিয়ে এলো একটি মানুষ। সে মানুষ আয়াকিমো। গভীর রাতে রাজকন্যা শোবার ঘরে তার কিসের প্রয়োজন? কেন সে চোরের মতো এখানে এসেছে? হ্যাঁ, চুরি করতেই এসেছে। বাজে জিততে হবে তো। তাই তো তার এই নিঃশব্দের নৈশ অভিযান। বাক্স থেকে বেরিয়ে ঘরখানাকে ভালো করে দেখলো আয়াকিমো। যা দেখলো তা লিখে রাখলো, পরে আবার যাতে ঘরের বর্ণনা দেখি ভুল না হয়, সেজন্য এই সতর্কতা। আয়াকিমো বিশেষ করে লক্ষ্য করলো আইমোজেনের গলার তিলটি। তারপর সে অতি সাবধানে গভীর ঘুমে অচেতন আইমোজেনের হাত থেকে পস্তুমাসের দেওয়া কাফন খুলে নিল। ব্যাস, কেল্লা ফতে। দুষ্ট আয়াকিমো আবার ঢুকে পড়লো বাক্সের মধ্যে। বাক্সের ডালা আবার বন্ধ হলো। পরদিন সকালে আয়াকিমোর অনুচরেরা এসে বাক্সটা নিয়ে গেল। কয়েক ঘন্টা পর সে নিজেই এলো আইমোজেনের কাছে। বলল, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে বিদায় নিতে এলাম। আজকেই আমি দেশের দিকে যাত্রা করেছি। আমার নতুন বন্ধু পস্তুমাস লিওনেটাসকে বলবো আপনার কথা। বলবো আপনি সবসময় তার কথা ভাবেন, সবসময় ঈশ্বরের কাছে তার কল্যাণ করেন। স্বামীর কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আইমোজেন। তার সঙ্গে কি এ জীবনে আর কোনোদিন দেখা হবে? দ্রুত আয়াকিমো বিদায় নিয়ে চলে গেলেন। আয়াকিমোর প্রতিবেদন। রোমে ফিরেই আয়াকিমো গেল তরুণদের আড্ডায়। তার আর তর সইছে না।
আড্ডাতেই পাওয়া গেল পস্তুমাসকে। তাকে দেখি বন্ধুরা হৈ হৈ করে উঠল, কি হে ব্রিটেন থেকে কবে ফিরলে? বাজে জিতলে না হারলে? হারবার ছেলে আমি নই, আয়াকিমা সগর্বে বলল। ব্রিটেনের রাজকন্যার ঘরে দস্তুর মতো একটি রাত কাটিয়েছি। তারপর পস্তুমাসের দিকে তাকিয়ে ব্যঙ্গে সুরে বলল, এই যে বন্ধু, তোমার স্ত্রী নাকি পতিব্রতা একনিষ্ঠা, আরও কত কি বলছিলে সেদিন। আরে তাই যদি হবে তবে তার ঘরে একটা রাত কাটিয়ে এলাম কি করে? বাজে কথা যত সব, তুমি মিথ্যে কথা বলছো, পস্তুমাস সরবে প্রতিবাদ করে। মিথ্যে কথা? বেশ, তুমি প্রমাণ দিচ্ছি, তীক্ষ্ণ স্বরে আয়াকিমা বলল। ঠিক আছে, প্রমাণ দাও, পস্তুমাস বলে। আয়ামোজেনের শোবার ঘরের পর্দায় রেশম আর সুতোর কারুকার্য রয়েছে। পর্দার কারুকার্যটা হলো গর্বিতা ক্লিওপেট্রার সঙ্গে তার অ্যান্টনির প্রথম সাক্ষাৎ। কাজটা খুব চমৎকার, নিঃসন্দেহে কোনো নিপুণ শিল্পীর হাতের কাজ। বন্ধু পস্তুমাস, আমি ঠিক বলছি তো? ঠিকই বলছো, পস্তুমাস বলল, কিন্তু এ দিয়ে কিছু প্রমাণিত হয় না। তুমি নিজের চোখে না দেখলেও আয়ামোজেনের শয়নকক্ষের সুন্দর পর্দাটার কথা শুনেছ। এখন সেই শোনা কথাই আবার শোনাচ্ছ আমাদের। সে কথায় কান্না দিয়ে আয়াকিমা বলতে লাগলো, ধোঁয়া বেরোবার চিমনিটা হলো ঘরের দক্ষিণ দিকে। উনুনের ওপরে তাক রয়েছে স্নানরত ডায়ানা দেবীর একটি মূর্তি। এরকম চমৎকার মূর্তি আমি আগে কখনো দেখিনি। ছোট মূর্তিটি এতটা স্বাভাবিক যে মনে হয় জীবন্ত। এও তুমি শোনা কথা শোনাচ্ছ? ওই সুন্দর মূর্তিটিকে অনেকেই প্রশংসা করে। তুমি সেই প্রশংসার কথাই শুনেছ, পস্তুমাস বলে। রাজকন্যা শোবার ঘরের সিলিংটি দিকে দক্ষ শিল্পীর হাতের নানা কারুকার্য। বন্ধু পস্তুমাস, আমি ঠিক বলছি কি? ঠিকই বলেছ, তবে এও শোনা কথা। তাই বুঝি? হ্যাঁ, ঠিকই তাই। ও, আমি তো আরেকটা কথা ভুলেই গিয়েছি, রাজকন্যার ঘরে রয়েছে রোমানদের প্রণয় দেবতা কিউপিডের দুটি মূর্তি। মূর্তি দুটি রূপো দিয়ে তৈরি। নিমিলিত চক্ষু দুটি এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। পস্তুমাস বিস্ময়ে হতবাক হয়ে গেল। আয়াকিমা তো আইমোজেনের ঘরের আসবাবপত্রের সঠিক বর্ণনা দিচ্ছে। শুধু শুনে কি খুঁটিনাটি বলা যায়? তবে কি? আয়াকিমা এবার কখনখানি বের করে বলল, এই অলঙ্কারখানি চেনো তো? এখানে আমি পেয়েছি আইমোজেনের কাছ থেকে। সে নিজে হাতে আমাকে খুলে দিয়েছে। আমি যেন এখনও চোখের সামনে দেখতে পাচ্ছি সে হাতে কাঁকনখানা খুলছে। তার হাতে সেই অপূর্ব ভঙ্গিমা তার দেওয়া কাঁকনের চাইতে অনেক দামি। সেই সুন্দর ভঙ্গিটুকু আমি আজও ভুলতে পারিনি। কাঁকনখানা আমার হাতে দিতে রাজকন্যা আইমোজেন বলেছিল, একথা এই অলঙ্কারখানাকে সে মহামূল্যবান বলে বিবেচনা করত। পস্তুমাসের মাথায় যেন বিনা মেঘে বাজ পড়ল। এ তো তার মায়ের কাঁকন। এই কাঁকনখানাই তো একদিন সে আইমোজেনকে দিয়েছিল। আইমোজেন প্রতিজ্ঞা করেছিল যে এখানে সে কোনোদিন হাতছাড়া করবে না। তাহলে তাহলে আয়াকিমা যা বলছে তা সত্যি? তবু সে ক্ষীণ কণ্ঠে প্রতিবাদের সুরে বলল, তুমি নিশ্চয়ই কাউকে দিয়ে কাফনখানা চুরি করিয়েছ। সে কথায় কান না দিয়ে আয়াকিমা চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, রাজকন্যা আইমোজেনের গলার তিলটি সত্যি সুন্দর। ও তিল যেন সুন্দরী আইমোজেনের সুন্দর গলার সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। আর সহ্য করতে পারো না পস্তুমাস। আঙুল থেকে আইমোজেনের দেওয়া আংটিটা সে পস্তুমাসের দিকে ছুঁড়ে দিল। এত ছোট, এত নীচ আইমোজেন! একজন রোমান যুবকের সঙ্গে দুদিনের পরিচয় সে কিনা স্বামীকে ভুলে গেল। স্বামীর ভালোবাসার উপহারটাকে সে দিয়ে দিল কিনা এক চরিত্রহীন যুবককে। আইমোজেন চরিত্রহীনা, একথা ভাবতেই পস্তুমাসের মাথায় আগুন চলে গেল। শাস্তি দেবে, হ্যাঁ, ভয়ঙ্কর শাস্তি দেবে তাকে। কিন্তু শুধু রোমে নির্বাসিত পস্তুমাস কি শাস্তি দেবে অসতী আইমোজেনকে? পস্তুমাস নির্বাসনে চলে যাবার পর রানী ভাবলেন, যাক, আপদ বিদায় হলো। এই আইমোজেনের মনটা ঘুরিয়ে দিতে হবে কোল্টেনের দিকে। তিনি ছেলেকে পরামর্শ দিলেন, আইমোজেনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করো। দরকার হলে তাকে তোষামত করতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে তার কাছে না হয় একটু নিচুই হলে ক্রমাগত চেষ্টা করো। দেখবে শেষ পর্যন্ত আইমোজেন তোমাকে ভালোবাসবে, তোমাকে বিয়ে করবে। ব্যাস, তাহলে ব্রিটেনের রাজমুকুট সম্বন্ধে তুমি নিশ্চিত। ক্লটেন যথাসাধ্য চেষ্টা করতে থাকে, কিন্তু আইমোজেন তাকে মোটেই আমল দেয় না। শেষটাই এমন হলো যে আইমোজেনের নাম শুনলে ক্লটেন খুব রেগে যেত, আর রাজকন্যারও ক্লটেনের নাম শুনলে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিত। ওরা একে অন্যের ছায়া মারাতো না। রানী যখন দেখলেন ক্লটেনের সঙ্গে আইমোজেনের কিছুতেই বিয়ে দেওয়া যাবে না, তখন তিনি ছেলের পথের কাঁটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতলব করেন। কিন্তু কি করে আইমোজেনকে মারা যায়? অনেক ভেবেচিন্তে রানী বিখ্যাত চিকিৎসক কর্নেগিয়াসের কাছ থেকে একটা ওষুধ জোগাড় করলেন। রানী জানালেন যে ওষুধটা মারাত্মক বিষ। এটা যদি কোনো রকমে আইমোজেনকে খাওয়ানো যায় তবে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হবে। এখন প্রশ্ন হলো, ওষুধটা কী করে খাওয়ানো যায় আইমোজেনকে? এ ব্যাপারে রানীর যে হাত রয়েছে তা যেন কেউ বুঝতে না পারে, তিনি সেই সুযোগের অপেক্ষায় রইলেন। সুযোগটা এসেও গেল অপ্রত্যাশিতভাবে। ক্ষোধে ক্ষিপ্ত
পস্তুমাসা বিশ্বাসী বন্ধু পিসানিওকে একখানা চিঠি লিখল। আইমোজেনকে দেখাশোনা করার ভার যাদের উপর ছিল, এই পিসানিও ছিল তাদেরই একজন। স্ত্রী চরিত্রহীনতার যেসব প্রমাণ পাওয়া গিয়েছে সেসব আগে লিখে পস্তুমাস লিখল, আইমোজেন যে দুশ্চরিত্রা সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বন্ধু, বিশ্বাস করে তোমাকে একটা কাজের দায়িত্ব দিচ্ছি। তুমি আমার অসতী স্ত্রীকে ওয়েলসের মিলফোর্ড হ্যাভেন নামক একটি সামুদ্রিক বন্দরে নিয়ে যাবে আর সেখানেই তাকে হত্যা করবে। সেই সঙ্গে আইমোজেনকেও একখানা ছলনাপূর্ণ চিঠি লিখল পস্তুমাস। লিখল, তুমি পিসানিওর সঙ্গে আসবে, আমি তাকে চিঠি দিয়েছি। তোমাকে না দেখে থাকতে পারছি না। আবার ব্রিটেনে আসা আমার পক্ষে বারণ। ইচ্ছে ধরা পড়লে আমার প্রাণদণ্ড। আমি লুকিয়ে মিলফোর্ড হ্যাভেনে আসবো, সেখানে তুমি আমার সঙ্গে দেখা করো। পিসানিও তোমাকে আমার কাছে নিয়ে আসবে। সে আমার বন্ধু, তুমি নিশ্চিতে তার সঙ্গে চলে আসবে। আইমোজেন কিছুই সন্দেহ করল না। সে স্বামীকে ভালোবাসে, শ্রদ্ধা করে। স্বামীর আদেশে তার কাছে দেবতার আদেশের মতো। তাছাড়া স্বামীকে দেখতে সে কম উৎসুক নয়। সুতরাং পিসানিওর সঙ্গে মিলফোর্ড হ্যাভেনে যাবার জন্য সে তৈরি। সেদিন যে চিঠি পেল সেদিন রাতেও সেই পিসানিওর সঙ্গে বেরিয়ে পড়ল। পিসানিওর সঙ্গে মিলফোর্ড হ্যাভেনে এলো আইমোজেন। শহর ছেড়ে তার দুজনে প্রবেশ করে বনভূমিতে। রাজকন্যা ভাবল রাজার আদেশে পস্তুমাস নির্বাসিত, সুতরাং সে শহরে বা লোকালয়ে আসবে না। রাজার কোনো সৈনিক তাকে দেখতে পেলেই গ্রেপ্তার করবে, আর সেই গ্রেপ্তার হবার অর্থই হলো কয়েদ হওয়া এবং প্রাণদণ্ডের অপেক্ষায় কারাগারে বসে দিন গোনা। সুতরাং স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য পস্তুমাসের পক্ষে লোকালয়ের বাইরে নির্জন বনভূমিতে আসাটাই স্বাভাবিক। পিসানিও ছিল মানুষ হিসেবে খুবই ভালো। তার মনে হলো আইমোজেন সম্পর্কে পস্তুমাসের সাম্প্রতিক ধারণা একেবারে ভ্রান্ত। কোথায় যেন একটা ভুল বোঝাবুঝি রয়েছে। পিসানিও বন্ধুর অনুরোধ রক্ষা করতে পারে, কিন্তু এরকম অন্যায় অনুরোধ সে রক্ষা করবে কী করে? বন্ধু পস্তুমাসের নিষ্ঠুর আদেশের কথা সে আইমোজেনকে খুলে বলল। আইমোজেনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচে কেঁপে উঠল পৃথিবী। স্বামী কিনা তার সম্পর্কে এরকম নিষ্ঠুর আদেশ দিয়েছেন? তার চেয়েও বড় কথা, স্বামী তাকে ভাবেন অসতী, অসচ্চরিত্রা। ভগবান জানেন সে সতী কিনা, পতিব্রতা কিনা, যে মেয়ে স্বামী ভিন্ন অন্য কোনো পুরুষের চিন্তা মনের কোনো ঠাঁই দেয় না, সেই হলো কিনা অসতী, অসচ্চরিত্রা। স্বামীর এরকম ধারণা হলো কি করে? নিজের উপর ধিক্কার এলো তার। জীবনটা তার কাছে একেবারে শূন্য, একেবারে অর্থহীন হয়ে গেল। স্বামী যখন তাকে চরিত্রহীনা ভাবেন, তখন আর তার বেঁচে থাকার কোনো অর্থই তো নেই। মৃত্যুই ভালো তার কাছে। পিসানিওকে সে বলল, আমি প্রস্তুত, তুমি বন্ধুর অনুরোধ রক্ষা করো, হত্যা করো আমাকে। কিন্তু পিসানিও তো বিবেচনাহীন অন্ধঘাতক নয়। তার পক্ষে চিঠি পেয়েই কোনো চিন্তাভাবনা না করে এরকম নিষ্ঠুর কাজ করা সম্ভব নয়। সে বলল, রাজকন্যা, আমার স্থির বিশ্বাস বন্ধু পস্তুমাস প্রচণ্ড ভুল করেছে। মনে হয় রোম থেকে আয়াকিমন নামে যে লোকটি এসেছিল সেই বোধহয় রোমে ফিরে গিয়ে আপনার স্বামীকে কতগুলি মিথ্যে কথা বলেছে, আর তাতেই বিষিয়ে দিয়েছে আপনার স্বামীর মন। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি আর বাবার বাসাতে ফিরে যাব না, কাতর কণ্ঠে আইমোজেন বলে। বেশ, আপনি বরং রোমে চলে যান। সেখানে গিয়ে স্বামীর অজ্ঞাতসারে তার কাছাকাছি থাকুন, তার চালচলন রক্ষা করুন। অবস্থা যদি অনুকূল বোঝেন তবে তার কাছে আত্মপ্রকাশ করবেন, নইলে আপাতত নয়। ভালো কথা, আপনাকে কিন্তু নিজের নিরাপত্তার জন্য পুরুষের ছদ্মবেশে যেতে হবে। পিসানিওর পরামর্শ আইমোজেনের পছন্দ হলো। সে বলল, তোমার পরামর্শ আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। কী সমস্যা? পিসানিও প্রশ্ন করল। এই জনহীন জঙ্গলে আমি পুরুষের পোশাক পাবো কোথায়? সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না রাজকন্যা। আমি ভেবেচিন্তে এক প্রস্ত পুরুষের পোশাক সঙ্গে করে নিয়ে এসেছি। পুরুষের বেশি সজ্জিত হলো আইমোজেন। ঠিক হলো মিলফোর্ড হ্যাভেনে গিয়ে সে রোমগামী জাহাজ ধরবে। পিসানিও ফিরে যাবে রাজধানীতে। কন্যা হারিয়ে রাজা শোকে কী রকম আচরণ করেন তার লক্ষ্য করবে পিসানিও। তা থেকে বোঝা যাবে রাজার মেয়েকে কতটা স্নেহ করেন। বিদায়কালে পিসানিও একটা ওষুধ দিল আইমোজেনকে। এই ওষুধটা রানী দিয়েছেন। দেবার সময় তিনি বলেছিলেন, মেয়েকে নিয়ে দূর ওয়েলসে যাচ্ছ, এই ওষুধটা সঙ্গে নিয়ে যাও। আইমোজেন অসুস্থ হয়ে পড়লে এটা তাকে খাইয়ে দিও। এই ওষুধ সর্বরোগহরক। বলা বাহুল্য, এ হলো আইমোজেনকে মারার জন্য রানীর সংগ্রহ করা সেই ওষুধ। কুচক্রী রানী এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। প্রথমত তিনি রাজার কাছে অভিযোগ করবেন যে দুষ্ট পিসানিও রাজকন্যাকে রাস্তা থেকে বের করে নিয়ে গিয়েছে, তারপর তাকে ওয়েলস জঙ্গলে নিয়ে গিয়ে বিষ প্রয়োগে হত্যা করেছে। এই দুটো মহা অপরাধের জন্য রাজার বিচারে পিসানিওর নিশ্চয়ই প্রাণদণ্ড হবে। আইমোজেন মৃত, পস্তুমাস নির্বাসিত, তার অন্তরঙ্গ বন্ধু পিসানিও প্রাণদণ্ডে দণ্ডিত। সুতরাং ক্লটেনের পথে সব কাঁটা উৎপাটিত। অতএব রাজা সিম্বেরিনের মৃত্যুর পর ক্লোটেনের আর রাজমুকুট পাওয়ার পথে বাধাটা নেই। রানী মনে করেন এমন করেই হিসেব করেছিলেন।
আইমোজেন আর পিসানিও একে অন্যের কাছ থেকে বিদায় নিল। পৌরুষ বেশি আইমোজেন বন্দরের কাছে আবার যাত্রা ধরল। পিসানিয়া ফিরে গেল রাজধানীর দিকে। আইমোজেন রাজকন্যা, একলা বনপথে চলার অভ্যেস নেই তার। ওয়েলসের সেই নিবিড় অরণ্যে পথ হারিয়ে ফেলল রাজকুমারী আইমোজেন। দুর্যোগ যে কেবল রাজকুমারী আইমোজেনের জীবনে ঘনিয়ে এলো তাই নয়, ঘনিয়ে এলো ব্রিটেনের রাজনৈতিক জীবনের। জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, একদিন তা শেষ হলো। রোমের রাষ্ট্রনায়ক হলেন অগাস্টাস সিজার। এই নতুন রাষ্ট্রনায়ক হলেন জুলিয়াস সিজারের ভগিনী দৌহিত্র। রোমের নিজের ক্ষমতা সুদৃঢ় করে তিনি সাম্রাজ্য বিস্তার করতে চাইলেন। রোমের গৃহযুদ্ধের সময় সুযোগ পেয়ে যেসব দূরবর্তী অঞ্চলে রোমে কর পাঠানো বন্ধ হয়েছিল, তাদের দিকেও দৃষ্টি দিলেন রোমক সাম্রাজ্যের নতুন কর্ণধার। সুতরাং ব্রিটেনের দিকেও দৃষ্টি পড়ল তার। তিনি ব্রিটেনের রাজা সিম্বেলিনের কাছে এক দূত পাঠিয়ে সমস্ত বকেয়া দাবি করলেন। প্রাচীনকালে বর্তমান ফ্রান্সের নাম ছিল গল দেশ। সেই দেশে যে রোমান সেনাপতি ছিলেন তার নাম হলো কেইয়াস লুসিয়াস। অগাস্টাসের দূত হয়ে তিনি ব্রিটেনে গেলেন। ব্রিটেন রাজ সিম্বেলিনের সভায় তিনি যথাযোগ্য সম্মান এবং মর্যাদা পেলেন। ব্রিটেন রাজ মহাসমতলে অভ্যর্থনা করলেন রোমান দূত লুসিয়াসকে। শিষ্টাচারের পালা শেষ হলে কেইয়াস তার আগমনের উদ্দেশ্য জানলেন। তিনি বললেন, রোম চাইছে ব্রিটেন রোমকে কোনো কর পাঠায়নি, এবার সমস্ত বকেয়া কর শোধ করে দেওয়া হোক। রাজা সিম্বেলিন হয়তো রোমের আনুগত্য স্বীকার করে বকেয়া কর মিটিয়েই দিতেন, কিন্তু এ ব্যাপারে বাদ সাধলেন রানী এবং তার ছেলে ক্লোডিয়ান। তারা রাজাকে কুপরামর্শ দিলেন, বললেন ব্রিটেন কেন সুদূর রোমের অধীনতা স্বীকার করতে যাবে, কেনই বা রোমের দাবি মতো এতগুলি টাকা বকেয়া কর হিসেবে দেবে? ব্রিটেনের কি শক্তি নেই? রাজা কি রোমের আক্রমণ রুখতে পারবেন না? এদের পরামর্শের ফলে রাজার মতো পাল্টে গেল। তিনি কেইয়াস লুসিয়াসকে বললেন, ব্রিটেন তো স্বাধীন, তা দেশ রোমের আনুগত্য স্বীকার করবে কেন? বকেয়া কর পরিশোধ করার প্রশ্নই ওঠে না। কেইয়াস বললেন, একদা মহাবীর জুলিয়াস সিজার ব্রিটেন জয় করেছিলেন। সেই সময় ব্রিটেনের রাজা রোমকে কর দিতে স্বীকৃত হয়েছিলেন। সিম্বেলিন বললেন, হ্যাঁ, জুলিয়াস সিজারের আমলে কর দেবার কথা হয়েছিল ঠিকই, কিন্তু এখন তিনি নেই, কাজী কর দেবার ব্যাপারও নেই। স্বাধীন ব্রিটেনে কেন রোমকে কর দিতে হবে? কেইয়াস বললেন, ঠিক আছে, এবার তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ব্রিটেন প্রস্তুত। রোমান বাহিনী অভিযানে এলে দেখবে যে ব্রিটেন আত্মরক্ষায় সমর্থ। কেইয়াস লুসিয়াস ফিরে গেলেন গল দেশে। ব্রিটেনেও যুদ্ধের জন্য সাজু সাজু রব উঠল। গভীর বনে পথ হারিয়ে ফেলেছিল আইমোজেন। ঘুরতে ঘুরতে সে গিয়ে পড়ল নিবিড়তর অরণ্যের মধ্যে। সঙ্গে করে যে খাদ্য আর পানীয় নিয়ে এসেছিল তাও শেষ হয়ে গিয়েছিল। খিদে আর পিপাসায় কাতর হয়ে পড়েছে রাজকন্যা। এখন খাদ্য আর পানীয় না পেলে সে আর এক পাও হাঁটতে পারবে না। সঙ্গে টাকা আছে ঠিকই, কিন্তু এই গহন ও গভীর বনে টাকার বদলে কে তাকে খাদ্য দেবে? ক্লান্ত আইমোজেন আরও কিছুটা এগিয়ে গেল। ওয়েলস বন জঙ্গলে ভরা পার্বত্য অঞ্চল। পথ বলতে যা বোঝায় সেরকম কিছুই নেই সেখানে। বন পেরিয়ে পাহাড় ডিঙিয়ে যেতে বড় কষ্ট। হঠাৎ সে একটা বড়সড় গুহা দেখতে পেল। ভাবলো এখানেই যে কিছুক্ষণ বিশ্রাম করবে, তারপর কপালে যা আছে তাই হবে। আইমোজেন জানত না যে ভাগ্যদেবী তাকে নিয়ে এসেছেন তার একান্ত আপনজনের গোপন বাসস্থানে। গুহার ভিতরে ঢুকলো আইমোজেন। ঢুকে অবাক হয়ে গেল, এ গুহায় মানুষজন থাকে, এখানে খাদ্য রয়েছে, পানীয় রয়েছে, রয়েছে মনুষ্য বসবাসের আরও কত চিহ্ন, কিন্তু উপস্থিত কোনো মানুষ নেই সেখানে। আইমোজেন খিদে পিপাসায় এতদূর কাতর হয়ে পড়েছিল যে গুহার বাসিন্দারা ফিরে আসা পর্যন্ত সে আর অপেক্ষা করতে পারল না। নিজেই কিছু খাবার আর জল নিয়ে খাওয়া শুরু করলো। গুহার বাসিন্দারা ফিরে এলো একটু পরেই। তারা হলো একজন বৃদ্ধ আর দুজন তরুণ যুবক। তরুণ দুটি আইমোজেনেরই সহোদর ভাই, কিন্তু তার ভাই দুটি তো অতি শৈশবে রাজপ্রাসাদের শিশুতলা থেকে চুরি হয়েছিল। তারা ওয়েলসের এই গহন গভীর অরণ্যের মধ্যে এলো কী করে? আর এই বৃদ্ধই কে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে অতীত ইতিহাসের মধ্যে। রাজা সিম্বেলিনের সভায় বেলারিয়াস নামে একজন অভিজাত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন খুব বিশ্বাসী। রাজা এই রাজভক্ত সামন্তকে খুব ভালোবাসতেন, কিন্তু রাজসভার অন্যান্য অভিজাতরা বেলারিয়াসের সৌভাগ্য দেখে তাকে হিংসা করতে লাগলেন। তারা রাজার এই প্রিয় পাত্রটি সর্বনাশ করার জন্য ষড়যন্ত্রের জাল বুনতে লাগলেন। জাল তৈরি হলে তারা রাজার কাছে অভিযোগ করলেন যে বেলারিয়াস আসলে রাজদ্রোহী এবং দেশদ্রোহী। তার রাজভক্তিটা হলো একটা মুখোশ। রাজা সিম্বেলিনকে সিংহাসনচ্যুত করার জন্য তিনি রোমানদের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। রোমানদের কাছে ব্রিটেনের স্বাধীনতা বিকিয়ে দিয়ে তাদের সাহায্যে এদেশে রাজা হতে চান তিনি।
ষড়যন্ত্রকারীরা তাদের বক্তব্যের সমর্থনে কিছু মিথ্যে প্রমাণপত্র রাজার কাছে দাখিল করলেন। রাজা ক্ষেপে গেলেন। হিংসুক ষড়যন্ত্রকারীদের ছলচাতুরি তিনি বুঝতে পারলেন না। দারুণ ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেলারিয়াসকে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন। তাকে দিলেন নির্বাসন দণ্ড। বেলারিয়াসের জমিদারি, কেল্লা, টাকা পয়সা এ সমস্ত রাজ সরকারে বাজেয়াপ্ত করা হলো। কুচক্রীদের চক্রান্তে পথের ভিখারি হয়ে গেলেন রাজভক্ত বেলারিয়াস। ক্ষুব্ধ বেলারিয়াস বললেন, সারা জীবন রাজার সেবা করে ভালোই পুরস্কার পেলাম। রাজার দয়ায় মুহূর্তের মধ্যে হয়ে গেলাম পথের ফকির। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো রাজা একটু বিচার বিবেচনা করে দেখলেন না। অভিযোগগুলো যে মিথ্যে হতেও পারে এ কথা তার একবারও মনে হলো না। ভাবতে ভাবতে বেলারিয়াসে ক্রোধে পরিণত হলে তিনি ঠিক করলেন যে যেভাবেই হোক এই অবিচারের প্রতিশোধ তিনি নেবেনই। আর সে প্রতিশোধ হবে ভীষণ প্রতিশোধ। তিনি ধাত্রী ইউরিফাইলকে হাত করলেন। তার নির্দেশে ইউরিফাইল শিশুচারপত্র দুটিকে চুরি করল। এদের নিয়ে বেলারিয়াস চলে গেলেন ওয়েলসের গভীর অরণ্যভূমিতে। কিছুদিন পরে ইউরিফাইলও তাদের সঙ্গে যোগ দিলেন। বেলারিয়াস দেশ ত্যাগ করলেন না। ইউরিফাইলকে বিয়ে করে গভীর জঙ্গলে সংসার পাতলেন। তাদের সন্তানরূপে রাজকুমার গিডেরিয়াস এবং রাজকুমার আরভিগ্রাস বড় হয়ে উঠতে লাগলো। বেলারিয়াস তাদের নতুন নামকরণ করলেন। নতুন নাম হলো পলিডর ও কর্ডওয়াল। বেলারিয়াসের ছদ্মনাম হয়েছিল মর্গ্যান। পলিডর আর কর্ডওয়াল ইউরিফাইল এবং মর্গ্যানকেই বাবা বলে জানত, বাবা মা বলে। তাদের স্নেহ আর ভালোবাসার মধ্যে দিয়ে দুই রাজকুমার মানুষ হয়ে উঠল। স্বামী স্ত্রী তাদের নানা বিষয়ে সুশিক্ষা দিতে লাগলেন। ইউরিফাইলের মৃত্যু হলো। বেলারিয়াস রাজকুমার দুটিকে নিয়ে গুহাতে রয়ে গেলেন। ভাগ্যদেবী আইমোজেনকে নিয়ে এলেন সেই গুহাতে। খেতে খেতে আইমোজেন নিজের মনে বলতে লাগলো, দেখছি মানুষের জীবন কত ক্লান্তকর। কি ক্লান্ত হয়ে পড়েছি আমি। গত দুরাত মাটিতে শুয়ে ঘুমিয়েছি। আমার দৃঢ় সংকল্প আমাকে সাহায্য করেছে, নইলে আমি নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়তাম। পাহাড়ের চূড়া থেকে পিছানিও আমাকে মিলফোর্ড হ্যাভেনের পথ দেখিয়ে দিয়েছিল। তখন সেটা কত কাছে মনে হয়েছিল, কিন্তু বনের গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেললাম আমি। তারপর আইমোজেনের মনে পড়ল স্বামীর কথা, তার নিষ্ঠুর আদেশের কথা। নিঃশ্বাস ফেলে সে বলল, প্রিয় পস্তমাস, তোমার প্রেম ভালোবাসা এসব মিথ্যে। আমার সঙ্গে তুমি এ কী আচরণ করলে? আমি কিন্তু এখনও তোমায় ভালোবাসি, আগের মতো গভীরভাবে ভালোবাসি। আইমোজেনের দুই ভাই স্বীকার করতে গিয়েছিল তাদের পালক পিতা মর্গ্যান অর্থাৎ বেলারিয়াসের সঙ্গে। বেলারিয়াস প্রথমে গুহায় ঢুকেই থমকে গেলেন। একটি অপূর্ব সুন্দর তরুণ রয়েছে গুহার মধ্যে, সে খাচ্ছে। দুই রাজকুমারের দিকে তাকিয়ে বেলারিয়াস বললেন, তোমরা এসো না, এখনও গুহার মধ্যে এসো না। ও আমাদের খাবার খাচ্ছে। ও কি পরীর দেশ থেকে এলো নাকি? কি ব্যাপার বাবা? দুই তরুণ একই সঙ্গে জিজ্ঞাসা করল। দেবরাজের দোহাই, গুহার মধ্যে একজন দেবদূত রয়েছে। ও যদি দেবদূত না হয়ে তাহলেও ওর চেয়ে সুন্দর তরুণ আমি কোনোদিন দেখিনি। আইমোজেনকে পুরুষের পোশাকে সত্যি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। গুহার বাইরে মানুষের কণ্ঠস্বর শুনে আইমোজেন বেরিয়ে এলো। দেখলো বৃদ্ধ আর দুই তরুণকে। তাদের দিকে তাকিয়ে আইমোজেন কাতর কণ্ঠে বলল, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাদের কোনো অনিষ্ট করিনি। গুহায় ঢুকবার আগে ভেবেছিলাম আপনাদের কাছে খাবার চাইব অথবা আপনাদের কাছ থেকে খাবার কিনবো, কিন্তু ভিতরে ঢুকে কাউকে দেখতে পাইনি। একবার ভাবলাম গুহার বাসিন্দারা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু আমার এত খিদে তেষ্টা পেয়েছিল যে আর অপেক্ষা করতে পারলাম না। সামনে খাবার থেকে খেতে শুরু করে দিলাম। আমি আপনাদের গুহা থেকে কিছুই চুরি করিনি। মেঝেতে দেখলাম অনেক মোহর ছড়ানো রয়েছে। এই যে আমার খাবারের দাম। আপনাদের সঙ্গে দেখা না হলে দামটা রেখে আসতাম গুহার তাকের ওপরে। খাওয়া শেষ হলে ঈশ্বরের কাছে গুহাবাসীদের মঙ্গলের জন্য প্রার্থনা করতাম। কিন্তু বৃদ্ধ আর দুই তরুণ আইমোজেনের কাছ থেকে খাদ্যের মূল্য নিতে অস্বীকার করলো। দেখছি আপনারা আমার ওপর রেগে গিয়েছেন। ভীরু গলায় আইমোজেন বলল, আপনাদের খাবার খেয়ে ফেলেছি। এই দোষের জন্য আপনারা যদি আমায় মেরে ফেলেন, তবে এটাও জানবেন যে আর না খেলে আমি খিদে আর তেষ্টায় এমনিতেই মরে যেতাম। তুমি কোথায় যাবে? তোমার নাম কি? বেলারিয়াস পরপর দুটো প্রশ্ন করল। আমার নাম ফাইরেল। আমার এক আত্মীয় ইটালিতে আছেন। তিনি মিলফোর্ড হ্যাভেন থেকে ইটালিগামী জাহাজে উঠবেন। তার সঙ্গে দেখা করার জন্য মিলফোর্ড হ্যাভেনে যাচ্ছিলাম, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে পথ হারালাম। দুদিন পথের খোঁজে জঙ্গলে কেবল ঘুরছি, কিন্তু বন্দরে যাওয়ার পথ খুঁজে পেলাম না। সঙ্গের খাবার আর জল আগেই শেষ হয়ে গিয়েছিল। খিদে আর তেষ্টায় পথ চলতে পারলাম না, আর সেজন্যই অন্যায় কাজটা করতে পেরেছি। বৃদ্ধ বেলারিয়াস বললেন, সুন্দর তরুণ, আমাদের অসভ্য জঙ্গলি ভেবো না। আমরা যেখানে থাকি তা দিয়ে আমাদের মন বা প্রকৃতি বিচার করো না। তোমাকে আমরা সাধুর অভ্যর্থনা জানাই। রাত হয়ে এলো, অন্ধকারে তোমার যাওয়ার কোনো দরকার নেই। আমাদের কাছেই থাকো, আনন্দ করো। তারপর তরুণ দুটির দিকে তাকিয়ে বৃদ্ধ বললেন, ছেলেরা, তোমরা আগন্তুককে স্বাগত জানাও।
দুই তরুণ স্বাগত জানালো ফাইডেল বেসি আইমোজেনকে। বলল, তুমি আমাদের তৃতীয় ভাই হলে। তোমার যতদিন খুশি ততদিন এখানে থাকবে। আমাদের সঙ্গে চিরদিন থাকলে আরও খুশি হবে। আইমোজেনকে নিয়ে তারা গুহার ভেতরে ঢুকলো। তারও মায়া পড়ে গেল ছেলে দুটির ওপরে। পড়বেই তো, আইমোজেন না থাকলেও ওরা দুজন তো সত্যি সত্যি তার সহোদর ভাই। ওরা তিনজন তো একই মা বাপের সন্তান। ওরা হরিণ শিকার করে এনেছিল। আইমোজেন মাংস রান্নার কাজে তরুণ দুটিকে সাহায্য করলো। বলতে গেলে সেই রান্নাটা করলো। গুহার 3 বাসিন্দা তো ওর দক্ষতা দেখে অবাক। এ যুগে উচ্চ বংশের অভিজাত মেয়েরা রান্না করতে না জানলেও সে যুগে ব্যাপারটা ছিল অন্যরকম। তখন রানী রাজকন্যারাও রান্না করতে পারতেন। আইমোজেনের আবার রান্না করবার হাত ছিল খুব ভালো। পলিডোর আর কডওয়াল তো খেয়ে দিয়ে রান্না খুব প্রশংসা করলো। বৃদ্ধ বেলারিয়াসও প্রশংসায় পঞ্চমুখ। খাওয়া শেষ হলে আইমোজেন গান গাইল। পলিডোর আর ভাইকে বলল, কি চমৎকার গাইছে ফাইডেল, মনে হচ্ছে কোনো দেবদূত গাইছে। দুই ভাই নিজেদের মধ্যে বলাবলি করলো। যদিও ফাইডেলের হাসিটা খুব মিষ্টি, তবু মনে হয় যেন এক মহা দুঃখ আর বিষণ্ণতা তার সুন্দর মুখখানিকে মূল্যায়ন করে দিয়েছে। সুখ আর ধৈর্য যেন একই সঙ্গে মূর্তমান হয়ে উঠেছে তার মধ্যে। আইমোজেনের সুন্দর কথাবার্তা আর ভদ্র আচরণে পলিডোর আর কডওয়াল একেবারে মুগ্ধ হয়ে গেল। তারা দুজনেই ফাইডেল বেশি আইমোজেনকে ভালোবেসে ফেলল। আইমোজেনেরও মায়া পড়ে গেল বনবাসী তরুণ দুটির উপরে। এর পিছনে যে একটা স্বাভাবিক কারণ রয়েছে তারা কেউই জানত না। ওদের মধ্যে যে রক্তের সম্বন্ধ, পস্তু মাসের স্মৃতি যদি মনকে পীড়া না দিত, তাহলে আইমোজেন ওই বনচড়াদের সঙ্গ সুখেই জীবন কাটিয়ে দিতে পারত। সে ঠিক করলো, যতদিন শরীরে ক্লান্তি দূর না হয় ততদিন সে ওদের সঙ্গেই থাকবে। তারপর আবার বেরিয়ে পড়বে মিলফোর্ড হ্যাভেনের দিকে। গুহাবাসীরা হয়তো তাকে পথের সন্ধান দিতে পারে। হরিণের মাংস শেষ হয়ে গিয়েছে। বেলারিয়াস এবং তারা দুই পালিত পুত্র শিকারে বের হবেন। তারা আইমোজেনকে বললেন, ফাইডেল, তুমিও আমাদের সঙ্গে চলো। আইমোজেন বলল, তোমাদের সঙ্গে যেতে পারলে খুব খুশি হতাম, কিন্তু আমার শরীর ভালো নেই। বেশ, তাহলে তুমি গুহার ভিতরে বিশ্রাম করো। আইমোজেনের কাছ থেকে বিদায় নিয়ে বেলারিয়াস তার দুই পালিত পুত্রকে নিয়ে শিকারে বেরোলেন। গুহার মধ্যে আইমোজেনের একলা রইল। জঙ্গলময় পার্বত্য অঞ্চলে পায়ে হেঁটে করার অভ্যেস নেই রাজকন্যা আইমোজেনের। কাজেই এই পরিশ্রমে সে যে অসুস্থ হয়ে পড়বে তাতে আশ্চর্য কি। গুহার ভিতরে শুয়ে রইল আইমোজেন। হঠাৎ তার মনে পড়ল, তার সঙ্গে তো ওষুধ রয়েছে। বিদায় নেবার সময় পিসানিও তো তাকে একটা ওষুধ দিয়ে গেছে। বলেছে এই ওষুধে সে যে কোনো অসুখ সেরে যাবে। ওষুধের কথা মনে পড়তেই আইমোজেন সেটা পান করে ফেলল। সঙ্গে সঙ্গে সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। মৃত্যুর লক্ষণ দেখা দিল তার দেহে। বেলারিয়াস, পলিডোর আর কডওয়ালকে নিয়ে শিকার করে গুহায় ফিরে এলেন। তারা প্রথমটায় ভাবলেন যে ক্লান্ত আর অসুস্থ ফাইডেল বুঝি গভীর ঘুমে অচেতন। পলিডোর দুপায়ে ভারী জুতো পরে লঘু পদসঞ্চারে গুহার ভিতরে ঢুকল। গুহার মেঝেতে জুতোর শব্দে যাতে ফাইডেলের ঘুম না ভেঙে যায়, তাই জন্য এই সতর্কতা। কিন্তু একটু পরেই ওরা দেখলো যে কোনো শব্দেই ফাইডেল জেগে উঠছে না। পরীক্ষা করে দেখলো যে প্রাণের কোনো স্পন্দনই নেই তার দেহে। ফাইডেল ঘুমের ঘোরে অচেতন হয়। সে মূর্ছা যায়নি, সে মৃত। গৃহবাসী বৃদ্ধ আর দুই তরুণ স্বজন বিয়োগের বেদনা অনুভব করলেন। স্বল্প পরিচিত ফাইডেলের মৃত্যুতে তারা করুণভাবে বিলাপ করতে লাগলেন। শেষ পর্যন্ত নিজেকে একটু সামলে নিয়ে বেলারিয়াস পালিত পুত্র দুটির দিকে জলভরা চোখে তাকিয়ে বললেন, এর প্রাণহীন দেহটা গভীর বনের মধ্যে নিয়ে যাও। ফাইডেলের পারলৌকিক কাজ তোমাদের করতে হবে। ওর আত্মার মঙ্গলের জন্য প্রার্থনা করবে, ওর মৃত্যুর জন্য শোকসঙ্গীত গাইবে, তারপর সমাধির ব্যবস্থা করো। দুই ভাই আইমোজেনের দেহটাকে গুহার বাইরে নিয়ে এলো। তারপর কিছু দূর এগিয়ে একটি ছায়াময় ঝোপের মধ্যে ঢুকে আইমোজেনের অসার দেহকে গভীর মমতার সঙ্গে নরম ঘাসের বিছানার ওপর শুইয়ে দিল। তারপর তারা প্রার্থনা করলো, গাইল শোকসঙ্গীত। এরপর দেহটিকে তারা ফুল আর পাতা দিয়ে ঢেকে দিল। পলিডোর আবেগ ভরা গলায় বলতে লাগলো, ভাই ফাইডেল, দুদিনের জন্য এসে তুমি আমাদের মায়ের বাঁধনে বেঁধে ফেললে গো। আমি আসবো, যতদিন বেঁচে থাকবো আসবে এখানে। রোজ তোমার কবরে ফুল দিয়ে যাব। কান্নায় ভেঙে পড়ল পলিডোর। কডওয়ালও কাঁদল। তারপর শোকবিহ্বল দুই ভাই ফিরে গেল গুহার দিকে। আইমোজেন রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গিয়েছে, এ সংবাদ ক্লোটেনের কানে যেতে দেরি হলো না। খবরটা শুনে সে ভয়ানক রেগে গেল। তার রাজমুকুট লাভের পথে একমাত্র কাঁটা হলো ওই মেয়েটা। হয় তাকে বিয়ে, না হয় তাকে হত্যা। এ দুটোর মধ্যে একটা কাজ ক্লোটেনকে করতেই হবে। কিন্তু রাজকন্যা প্রাসাদের ভিতর থাকলে কাজ যত সহজ, বাইরে বেরিয়ে গেলে কিন্তু তত সহজ নয়। প্রজারা রাজকন্যাকে ভক্তি শ্রদ্ধা করে, সুতরাং রাজকন্যা যদি একবার প্রজাদের মধ্যে গিয়ে পড়ে, তখন তার বিরুদ্ধে কিছু বলতে গেলে প্রজারাই খেপে যাবে, তাতে হিতে বিপরীত হবে। তাছাড়া রাজাই বা মেয়ের বিরুদ্ধে কতদূর যাবেন, এটাও তো একটা ভাববার বিষয়। আইমোজেনের খোঁজে চারদিকে লোক পাঠালো ক্লোটেন,
কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না রাজকন্যাকে। খবর পাওয়া গিয়েছে যে পিসানিওর সঙ্গে রাজকন্যা প্রাসাদ ত্যাগ করেছে। তাকে কিছুদিন রাজধানীতে না পাওয়া গেলেও এখন সে রাজধানীতেই রয়েছে। ক্লোটেনের ধারণা হলো যে পিসানিওকে ভালো করে জেরা করলেই আইমোজেনের সন্ধান পাওয়া যাবে। পিসানিওকে ডেকে পাঠালো ক্লোটেন। সে আসতেই কোনো রকম ভনিতে না করে ক্লোটেন শুয়ে জিজ্ঞাসা করলো, রাজকন্যা আইমোজেন কোথায়? আমি কী করে জানবো? শোনো পিসানিও, বাজে কথা বলে আমাকে ধোঁকা দেবার চেষ্টা করো না। খবর পেয়েছি রাজকন্যা তোমার সঙ্গে ছেড়ে বেরিয়ে গিয়েছে। এও জানি তুমি কোনোদিন রাজধানীতে ছিলে না। তাছাড়া রাজকন্যা দেখাশুনো করার দায়িত্ব ছিল তোমার উপরে। কাজেই তাকে খুঁজে পাওয়া যাবে না গেলে কৈফিয়ত তোমাকে দিতে হবে। তুমি বরং সত্যি কথাটা বলো, নইলে তোমার কপালে দুঃখ আছে। পিসানিও ভাবলো রাজকন্যা তো এখন জাহাজে করে রোমের দিকে, সুতরাং কুচক্রী ক্লোটেন আর তাকে ধরবে কী করে? তাই সত্যি কথাই বললো রাজকন্যা তো মিলফোর্ড হ্যাভেনে গিয়েছে। ক্লোটেন অবাক হয়ে গেল। এত জায়গা থাকলে সেখানে কেন? সেখানে তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য। স্বামী? পোস্তুমাস? সে এদেশে আসছে? রাজানা তাকে নির্বাসন দিয়েছে, তার কি প্রাণের ভয় নেই? সে কথা বলতে পারবে না, তবে রাজকন্যাকে মিলফোর্ড জঙ্গলে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার জন্য পোস্তুমাস চিঠি দিয়েছে। ওদের সম্বন্ধে আর কি যেন বলো? প্রচুর পুরস্কার পাবে। পুরস্কার দিলেও এর বেশি কিছু বলতে পারবো না আমি। বন্ধু পোস্তুমাস আমাকে দায়িত্ব দিয়েছিল রাজকন্যাকে মিলফোর্ড হ্যাভেনের অরণ্যে পৌঁছে দেবার জন্য। পোস্তুমাসের চিঠিতে আইমোজেনকে হত্যা করার নির্দেশ দিয়েছিল, সে কথাটা পিসানিও ইচ্ছা করে চেপে গেল। ক্লোটেন বলল, তুমি তো পোস্তুমাসের বন্ধু আর বিশ্বাসী অনুচর। একটা পোশাক দিতে পারো আমাকে? তা পারি, পিসানিও বলে। তবে এক্ষুনি এনে দাও, আদেশের সুরে ক্লোটেন বলে। তার উদ্দেশ্য বুঝতে পারল পিসানিও। দুরাত্মা ক্লোটেন পোস্তুমাসে যে মিলফোর্ড হ্যাভেনের অরণ্যে যেতে চায়। তার ধারণা দুপুর থেকে পোস্তুমাসের পোশাকে তাকে দেখলে রাজকন্যা ভুল করে তার কাছে যাবেন। রাজকন্যা সাগর পথে অনেক দূর এগিয়ে গিয়েছেন। একথা চিন্তা করে পিসানিও পোশাক দেবার মধ্যে কোনো দোষ খুঁজল না। সে পোস্তুমাসের এক প্রস্থ পোশাক দিল ক্লোটেনকে। সেই পোশাক পরে কুচক্রী ক্লোটেন রওনা দিল মিলফোর্ড হ্যাভেনের অরণ্যভূমির দিকে। কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। পোস্তুমাস বা আইমোজেন এদের কাউকেই খুঁজে পেল না। পেলাডিয়াস আর তার দুই পালিত পুত্রের সঙ্গে দেখা হলো। উদ্ধত ক্লোটেন তাদের সঙ্গে এমন সুরে কথা বলতে লাগলো যেন তারা ওকে অনেক দিনের কোনো গোলাম। বৃদ্ধ বেলারিয়াসের সঙ্গে অভদ্রভাবে কথা বলায় পলিডোর আর গডওয়াল প্রতিবাদ করলেন। এই প্রতিবাদে আবার ক্লোটেনের সম্মানে আঘাত লাগলো। সে চিৎকার করে বলল, জানিস আমি কে? তুমি কোন মহাপুরুষে? পলিডোর পাল্টা চিৎকার করে উঠল, আমি কে তা শুনলে তোদের মুন্ডু ঘুরে যাবে। তাহলে শোনাই যাক না তুমি কে? ব্যঙ্গের সুরে গডওয়াল বলল, আমি এই রাজ্যের রানীর ছেলে। ক্লোটেন গর্জন করে উঠল, রানীর ছেলে? এবার বেলারিয়াসের চমকে ওঠার পালা। রাজা সিম্বেলিন কি তাহলে বেলারিয়াসের গুপ্ত বাসস্থানের খোঁজ পেয়েছেন? আর সেজন্যই কি রাজা তাকে ধরবার জন্য লোক পাঠিয়েছেন? এই লোকটার সঙ্গে কত সৈন্য এসেছে তা দেখার জন্য বেলারিয়াস তাড়াতাড়ি পাহাড়ের মাথায় উঠলেন। কডওয়াল বৃদ্ধকে একলা ছেড়ে না দিয়ে তার সঙ্গী হলো। আসরে রইল ক্লোটেন আর পলিডোর। দুজনেই ক্রুদ্ধ চিৎকার আর কথা কাটাকাটি ক্রমে ক্রমে দ্বন্দ্বে পরিণত হলো। দুজনেই তরবারি করল। খোলা তরবারি দিয়ে ওরা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই পলিডোর তরবারির আঘাতে ক্লোটেনের দেহ থেকে মুন্ডটা বিচ্ছিন্ন হয়ে গেল। পলিডোর কাটা মাথাটা ছুঁড়ে ফেলে দিল। মাথাটা গিয়ে পড়ল সামনের পার্বত্য নদীর জলে। সুতের টানে কাঁথার মাথাটা ভেসে গেল, চলে গেল দৃষ্টিসীমার বাইরে। মুন্ডু কাটা ধরটা পড়ে রইল মাটিতে। এমনি করে কুচক্রী ক্লোটেনের জীবন নাট্যে সমাপ্তি ঘটল। ওষুধের প্রভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। ধীরে ধীরে আইমোজেনের চেতনা ফিরে আসতে লাগলো। ফিরে এলো প্রাণের স্পন্দন। চোখের পাতা দুটি খুলতে লাগলো ফুটন্ত ফুলের কুঁড়ির মধ্যে একটু একটু করে। এটা কি করে হলো? আইমোজেন আবার বেঁচে উঠলো কি করে? এ কি অসুস্থ? আসলে ডাক্তারের কাছ থেকে রানী বিষ হিসেবে যে জিনিসটি সংগ্রহ করেছিলেন তার প্রভাবে ব্যবহারকারী কিছুক্ষণ মরার মতো পড়ে থাকবে বটে, কিন্তু মরে যাবে না। ডাক্তার কর্নেলিয়াস রানীর প্রকৃতি জানতেন। তিনি জানতেন যে প্রাণঘাতী তীব্র বিষ হাতে পেলে রানী নরহত্যা করতে কুণ্ঠিত হবেন না। কাজে তিনি রানীকে প্রাণঘাতী বিষ না দিয়ে এরকম একটা ওষুধ দিয়েছিলেন। কাজে আইমোজেন তো মরল না। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। শরীরের উপরকার ফুল আর পাতার রাশি ঝেড়ে ফেলে সে উঠে বসলো। সে ভাবলো, সেই গুহাবাসী বৃদ্ধ আর সুকুমার তরুণ দুটি কোথায়? যতদূর মনে পড়ছে, আমি তো ওষুধ খেয়ে গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম। সে গুহা কই? আমি এখানে এলাম করে? আমার ঘুমন্ত দেহের ওপর একরাশ ফুল পাতা ছড়িয়ে দিল কে? বৃদ্ধা দুটি তরুণ রান্না করা, এসব কি আমি স্বপ্নে দেখেছি? কিন্তু স্বপ্ন কি কত এত স্পষ্ট, এত জীবন্ত হয়? গুহায় যাবার পথ খুঁজে না পেয়ে এবং গুহাবাসীদের কাউকে না দেখে আইমোজেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই পৌঁছল যে সে নিশ্চয়ই স্বপ্ন দেখেছে।
কিন্তু তাহলেও তো একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হলো, সে ঝোপের মধ্যে ফুল পাতার তলায় গেল কী করে? এই ঝোপ অথবা এই চারপাশ তো সে আগে কখনো দেখেনি। তার ঘুমন্ত দেহটাকে এখানে নিয়ে এলোই বা কে? ভেবে ভেবে এ রহস্যের কোনো কুলকিনারা করতে পারল না আইমোজেন। শেষ পর্যন্ত রহস্য ভেদের চেষ্টা ছেড়ে দিয়ে সে বন্দরে যাওয়ার পথে খুঁজে পা বাড়ালো। কিছু দূর এগোবার পর আইমোজেন একটা মুন্ডু কাটা ধর দেখতে পেল। দেখেই চমকে উঠল। ধরটার পরনে তার স্বামী পস্তুমাসের পোশাক। স্বামী তাহলে সত্যি সত্যি জীবনের ঝুঁকি নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু দেখা করতে এসে জীবনটা দিতে হলো। কান্নায় ভেঙে পড়ল আইমোজেন। লুটিয়ে পড়ল মুন্ডহীন দেহের ওপর। ইতিমধ্যে গলদেশ থেকে কেইয়াস লুসিয়াসের নেতৃত্বে রোমান বাহিনী এসে পড়েছে মিলফোর্ড হ্যাভেনে। সেনাপতি লুসিয়াস একদল সৈন্য নিয়ে ঢুকে পড়েছিলেন জঙ্গলময় পার্বত্য অঞ্চলে। এসবের কিছুই জানত না আইমোজেন। রোমের অগ্রবর্তী সেনাদলের শিবিরেই ছিল। আইমোজেনের করুণ কান্নার শব্দ শুনতে পেলেন সেনাপতি লুসিয়াস। এই হেন গভীর বনে এমন করুণ সুরে কি কাঁদে? খোঁজ নেবার জন্য শব্দ লক্ষ্য করে এগোলেন কেইয়াস লুসিয়াস। তিনি এসে দেখলেন যে একটা মুন্ডহীন দেহের ওপর লুটিয়ে পড়ে কাঁদছে এক তরুণ। সেনাপতি জিজ্ঞেস করলেন, তুমি কে? কাঁদছো কেন? আইমোজেন বলল, আমার নাম ফাইডেল। নিহত প্রভুর শোকে আমি কাঁদছি। লুসিয়াস ভাবলেন, নিহত ব্যক্তিটা নিশ্চয়ই কোনো অভিজাত ব্যক্তি, আর এই সুন্দর ছেলেটি তার খাস চাকর। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার প্রভুর মৃত্যু হলো কী করে? একদল ডাকাত আমাদের আক্রমণ করেছিল, তাদের হাতেই প্রভুর মৃত্যু হয়েছে। ফাইডেলের বহুভক্তি দেখে সেনাপতি লুসিয়াস খুব খুশি হলেন। মৃত প্রভুর জন্য এমন কাঁদে এরকম চাকর ভাগ্যের কথা। আইমোজেনের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি যাবে আমার সঙ্গে? আমার কাছে কাজ করবে? আইমোজেন রাজি হলো। আর কী বা করবে সে? রোমে যাবার তো কোনো প্রয়োজনই নেই। যার কাছে সে যাচ্ছিল তার ছিন্ন মুন্ড দেহ তো পড়ে আছে এখানে। সে বলল, আমি যাব আপনার সঙ্গে, কিন্তু যাবার আগে একটা কাজ করে যেতে হবে। সে কাজে আমি আপনার সাহায্য চাইছি। কী কাজ? লুসিয়াস জিজ্ঞাসা করলেন। মৃতদেহটিকে প্রথমত কবর দিয়ে যেতে হবে। লুসিয়াস বললেন, নিশ্চয়ই, এ ব্যাপারে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। কবর দেওয়া শেষ হলে আইমোজেন চলল লুসিয়াসের সঙ্গে রোমের শিবিরের দিকে। রাজা সিম্পেলিন খবর পেলেন যে রোমান বাহিনী সাগর পেরিয়ে মিলফোর্ড বন্দরে এসে নেমেছে। সে বাহিনী ঝড়ের মতো বেগে এগিয়ে আসছে রাজধানীর দিকে। সেনাপতি বহু সমর বিজয়ী কেইয়াস লুসিয়াস। রাজা বুড়ো হয়েছেন, যুদ্ধ পরিচালনা করবার জন্য একটি উপযুক্ত ছেলে নেই তার। রানীর কথায় ক্লোটেনের পরামর্শে রোমের সঙ্গে যুদ্ধকে তো তিনি নিজেই ডেকে এনেছেন। ক্লোটেনের শক্তি সামর্থ্যের উপর তো অনেকখানি নির্ভর করেছিলেন, কিন্তু এই নিদারুণ সংকটকালে সে ছোকরা আবার কোথায় উধার হলো? তার উপর আবার মেয়ের জন্য দুশ্চিন্তা। সে আবার কোথায় গেল কে জানে। একটা উড়ো কথা শোনা যাচ্ছে, সে নাকি স্বামীর সঙ্গে মিলিত হবার জন্য গিয়েছে। পস্তুমাস তো রোমে। মেয়ে কি একলা সেই সুদূর রোমে কে যাবে? বিশেষ করে যখন ব্রিটেন আর রোমের মধ্যে যুদ্ধ আসন্ন সেই সময়। কিন্তু এর জন্য তো তিনি নিজেই দায়ী। তিনিই তো পস্তুমাসকে নির্বাসন দিয়েছেন রাজার মাথায়। তিনি কি বাড়াবাড়ি করে ফেলেছেন? বোধহয় তাই হবে। কিন্তু মেয়েই বা রাজবংশের মর্যাদা রাখলো কোথায়? রোমান বাহিনীকে রোখার জন্য বৃদ্ধ রাজা নিজেই সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করলেন। ব্রিটেন আর রোমের বাহিনী মুখোমুখি হলো। শুরু হলো রক্তক্ষয়ী সংগ্রাম। কোথা থেকে এক বৃদ্ধ আর দুটি তরুণ এসে রাজার পক্ষে যোগদান করে রোমানদের বিরুদ্ধে জোর লড়াই শুরু করলো। রাজার পক্ষে এসে যোগ দিল এক যুবক। রোমের সৈন্যদলেও বহু সম্ভ্রান্ত রোমান যুবক রয়েছে। কুচক্রী আয়াকিমো। পস্তুমাস রোমান সৈন্যদলের সঙ্গে ব্রিটেনে এসেছিল, কিন্তু স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছে তার আদৌ ছিল না। সুযোগ বুঝে এতদিন সে ছদ্মবেশে রোমান শিবির থেকে পালিয়ে গেল। তীব্র অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছিল তার মন। তারই নির্দেশে আইমোজেন নিহত হলো। তাকে যে সে প্রাণের চাইতেও বেশি ভালোবাসত, এখন তারই বা বেঁচে থাকার প্রয়োজন কি? সে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বিদেশি রোমানদের সঙ্গে যুদ্ধ করবে। যুদ্ধে যদি মৃত্যু হয় তো ভালোই, তাহলে সে অন্যভাবে মরণকে বরণ করবে। রোম ব্রিটেন যুদ্ধে বিজয়লক্ষ্মী বুঝি শেষ পর্যন্ত রোমের ওপরই সদয় হলেন। রোমের সৈন্যরা ক্রমে এগিয়ে আসতে লাগলো, আর ব্রিটেনের সৈন্যরা শুরু করলো পিছু হটতে। রাজা সিম্পেরিয়ানকে ঘিরে ফেলল রোমান সৈন্যরা। তিনি বন্দী হলেন। রোমানরা বিজয় উল্লাসে মেতে উঠল। আর সেই মুহূর্তে সেখানে ছুটে এলেন সেই বৃদ্ধ আর তার সঙ্গে দুই তরুণ যোদ্ধা। কৃষক যুবকও ছুটে এসে যোগ দিল এই অসীম সাহসী যোদ্ধার সঙ্গে। প্রাণের মায়া ত্যাগ করে 4 জন যোদ্ধা আক্রমণ করল রোমান সৈন্যদের। ওদের হাত থেকে বন্দী রাজাকে তারা ছিনিয়ে আনবেই। শেষ পর্যন্ত সফল হলো তারা। বন্দী রাজা মুক্ত হলেন। এই 4 যোদ্ধা বীরত্ব আর রণকৌশল দেখে ব্রিটেনের সৈন্যদের হারানো সাহস আবার ফিরে এলো। তারা রুখে দাঁড়ালো রোমান সৈন্যদের বিরুদ্ধে। এবার যুদ্ধের প্রকৃতি পাল্টে গেল। সিম্বেরিনের সৈন্যদের প্রচণ্ড আক্রমণে রোমান বাহিনী পিছু হটতে বাধ্য হলো। একসময় সিম্বেরিনের মনে হলো বৃদ্ধ সৈনিকের রণকৌশল যেন তার খুব পরিচিত।
এরকম সুদক্ষ আর কৌশলী যোদ্ধা তো সচরাচর দেখা যায় না। এর বৃদ্ধের যুদ্ধ তিনি নিশ্চয়ই কোথাও দেখেছেন, কিন্তু কোথায় একে তো তিনি চেনেনই না। এর সঙ্গে তরুণ দুটি অসম সাহসী, তাদের ক্ষিপ্র গতি এবং তরবারি চালাবার কৌশল অপূর্ব। একই সঙ্গে তারা একাধিক রোমান সৈন্যকে আক্রমণ করছে, ভূপাতিত করছে। কৃষক যুবক লড়াই করছে তেজি সিংহের মতো। তার বীরত্ব, তার তেজ দেখে রাজার মনে পড়ে যাচ্ছে অতীত দিনের এক বিখ্যাত সেনাপতির কথা, লিওনাটাস। হ্যাঁ, সেনাপতি লিওনাটাসই এমনই করে ঝাঁপিয়ে পড়তো শত্রু সৈন্যের ওপর। সেনাপতি কেইয়াস লুসিয়াস বন্দী হলেন, তার সঙ্গে বন্দী হলো ফাইডেল বেসি আইমোজেন। বহু রোমান যুবক বন্দী হলো, তাদের মধ্যে ছিল সেই কুচক্রী আয়াকিমো। ব্রিটেন জয় করতে এসে খুব শিক্ষা হলো রোমান বাহিনীর। ব্রিটেনের রাজসভা, সিংহাসনে বসে আছেন রাজা সিম্বেলিন। বন্দীদের নিয়ে আসা হলো রাজার সামনে। সবার সামনে সেনাপতি লুসিয়াস কেইয়াস। পরাজয়ের গ্লানিতে তার মুখ বিষণ্ণ হলেও সেনাপতির চলাফেরা বাচনভঙ্গির মধ্যে ফুটে উঠেছিল আভিজাত্য এবং মর্যাদাবোধ। রাজার দিকে নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, শুনেছি মুক্তিপণের বিনিময়ে আপনারা বন্দীদের ছেড়ে দেন না, যুদ্ধবন্দীদের আপনারা প্রাণদণ্ডে দণ্ডিত করেন। আমি একজন রোমান, আমি আপনার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইব না। আপনাকে অনুরোধ করব, আমার এই ছোকরা অনুচরটি রোমান নয়, ব্রিটেনের ছেলে। কোনো প্রভু বোধ হয় কোনোদিন এরকম একটি পিএইচডি বা ছোকরা চাকর পায়নি। ওর মতো দয়ালু, কর্তব্যপরায়ণ, অধ্যবসায়ী আর পরিশ্রমী সেবককে পাওয়া ভাগ্যের কথা। ব্রিটেনের কোনো মানুষের প্রতি ও কোনো অন্যায় আচরণ করেনি। ওর একমাত্র অপরাধ যে ও একজন রোমান সেনাপতির সেবা করেছে। আমি অনুরোধ করছি, মুক্তিপণ নিয়ে আপনি ওকে ছেড়ে দিন। ওর মুক্তপণটা আমি দিয়ে দেব। কৌতূহলী দৃষ্টি নিয়ে সিম্বেলিন তাকালেন ফাইডেল বেসি আইমোজেনের দিকে। ছদ্মবেশে থাকায় মেয়েকে চিনতে পারলেন না, কিন্তু রক্তের সম্পর্ক যাবে কোথায়? রক্তের টান যে বড় টান। ফাইডেলের উপর মায়া পড়ে গেল রাজার। তিনি বললেন, আমি নিশ্চয়ই কোনো না কোনো সময় ওকে দেখেছি। ওর মুখখানা আমার বড্ড পরিচিত। বৎস, আমি তোমাকে মুক্তি দিচ্ছি, এর জন্য কোনো মুক্তিপণ লাগবে না। তোমার যদি কোনো প্রার্থনা থাকে তা বলো, আমি সে প্রার্থনা পূরণ করব। হ্যাঁ, তুমি যদি কোনো যুদ্ধবন্দির মুক্তি প্রার্থনা করো, তবে সে বন্দিকেও আমি মুক্তিপণ ছাড়াই মুক্তি দেব। মহারাজ মহানুভব, আমি বিনীতভাবে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আইমোজেন বলল। রাজার কাছে ফাইডেল কি প্রার্থনা করে তা শুনবার জন্য সবাই উৎকীর্ণ হলো। লুসিয়াস বললেন, আমি জানি তুমি রাজার কাছে আমার মুক্তি প্রার্থনা করবে। আইমোজেন বলল, তা করতে পারলে খুব খুশি হতাম, কিন্তু আমার যে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রার্থনা রয়েছে। ফাইডেলের চরিত্রে কৃতজ্ঞতাবোধের অভাব দেখে লুসিয়াস ব্যথিত হলেন। তার কথার ধরনে রোম সেনাপতি অবাক হলেন। প্রভুভক্ত ফাইডেলের একই রকমের উক্তি। আয়াকিমোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আইমোজেন বলল, মহারাজ, ওই লোকটির আঙুলে ওই আংটিটা এলো কী করে তা আমি জানতে চাই। ওকে স্বীকার করতে হবে কীভাবে ওই আংটি পেল। এই আমার প্রার্থনা। এই প্রার্থনার কথা শুনে সবাই অবাক হলেন। সিম্বেলিন বললেন, তোমার প্রার্থনা আমি পূরণ করব। তারপর আয়াকিমোর দিকে তাকিয়ে রাজা বললেন, আপনাকে আমি চিনি। কিছুদিন আগে আপনি আমার সভায় এসেছিলেন। বলুন, কী করে ওই আংটিটা পেলেন? সত্যি কথা বলবেন কিন্তু, না হলে সত্যি কথা বের করার জন্য আমি আপনাকে উৎপীড়ন করবার আদেশ দিতে বাধ্য হব। আয়াকিমো তখন সব কথা স্বীকার করল। রোমে পস্তুমাসের সঙ্গে আলাপ, বাজি ধরা, কৌশলে রাজকন্যা আইমোজেনের শয়নকক্ষে ঢোকা, কাঁকন চুরি, ক্ষুব্ধ পস্তুমাসের কাছ থেকে আংটি লাভ ইত্যাদি সব কথা সে স্বীকার করল। আয়াকিমো যে কী প্রকৃতির মানুষ তা সবাই বুঝতে পারল। এসব কথা শুনে পস্তুমাসের মনের অবস্থা যে কীরকম হলো তা তো সহজেই অনুমান করা যায়। হ্যাঁ, পস্তুমাস সবাই উপস্থিত ছিল। কৃষক বেশি যোদ্ধা যুবকই হলো পস্তুমাস লিওনাটাস। রাজার কাছে আত্মসমর্পণ করার জন্যই সে সভায় এসেছিল। কুচক্রী আয়াকিমোর মুখে সব কথা শুনে দুঃখের দহনে অনুতাপের আগুনে জ্বলতে লাগলো পস্তুমাস। এরকম একটা শয়তানের কথায় বিশ্বাস করে সে নিজের স্ত্রী আইমোজেনের ওপর এত বড় অবিচার করেছে। নিজের ওপর ধিক্কার হলো তার। সে উন্মাদের মধ্যে চিৎকার করে উঠল, আইমোজেন, আমার হৃদয়ের রানী, আমার জীবন, আমার সতীসাধ্যী স্ত্রী। হায় আইমোজেন, আগে অন্ধ হয়ে কত বড় অন্যায় করে ফেলেছি আমি। আইমোজেন, আইমোজেন। কান্নায় ভেঙে পড়ো পস্তুমাস লিওনাটাস। স্বামীকে কোনো দিন এরকম অসহায়ভাবে হাহাকার করতে দেখেনি আইমোজেন। সেও একবার আত্মপ্রকাশ করলে পারল না। পস্তুমাসের আনন্দের সীমা রইল না। একটা মহাদুঃখ অপরাধের বোঝা থেকে সে মুক্তি পেল। যে স্ত্রীর সঙ্গে সে নিষ্ঠুর ব্যবহার করেছে, সেই স্ত্রী তো তাকে এখনও আগের মতোই ভালোবাসে। সে পাগলের মতো ছুটে গেল আইমোজেনের দিকে। রাজা সিম্বেলিন বিস্মিত, তিনি চমৎকৃত। হারানো মেয়ে ফিরে এসেছে, নির্বাসিত জামাতা এসেছে। ব্রিটেনে ফিরে এলেন, পস্তুমাসের প্রাণদণ্ড হবে এরকম আদেশ ছিল রাজার। তিনি এই দণ্ড মুকুব করে দিলেন। পস্তুমাসের নির্বাসন দণ্ড তুলে দেওয়া হলো। শুধু তাই নয়, রাজা তাকে জামাই হিসেবেও স্বীকার করলেন। মেয়ে জামাই দুজনেই খুশি। বিস্মিত হয়েছিলেন বৃদ্ধ এবং তার দুই সঙ্গীও। সে ফাইডেলকে তার মৃত বলে জেনেছিলেন।
তরুণ দুটি যার সমাধি দিয়েছিল সে আবার বেঁচে উঠল কী করে? এর নাম বহু, একই রকম চেহারা, দুজনের মধ্যে এত মিল হয় কী করে? এবার যখন তারা ভাইডারের আসল পরিচয় জানলেন তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এই আনন্দে মুহূর্তের বৃদ্ধ সেই তরুণ সঙ্গী দুটিকে নিয়ে রাজার সামনে এগিয়ে এলেন। বললেন, মহারাজ, আমার কিছু বক্তব্য আছে। বলুন। রাজা অনুমতি দিলেন। বৃদ্ধ কিছু বলবার আগেই আমার আইমোজেন বললেন, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। মিলফোর্ড হ্যাভেনের গভীর বনে আমি একটা মুন্ডহীন দেহ দেখেছিলাম। মৃতদেহটার পরনে ছিল আমার স্বামীর পোশাক। সেটা কার দেহ? সে দেহটা রানীর ছেলে ক্লোটেনের। ক্লোটেনের মুন্ডহীন দেহ। কে তাকে হত্যা করলো? উত্তেজিত হয়ে সিম্বেলিন বলেন, আমি হত্যা করেছি। বৃদ্ধের সঙ্গী তরুণ দুটির একজন বলল। সিম্বেলিন ক্রুদ্ধস্বরে বললেন, তোমরা আমার ওপর অনেক উপকার করেছো, কিন্তু তাহলেও রানীর ছেলের হত্যাকারীকে আমি ক্ষমা করতে পারবো না। যুবক, তোমাকে শাস্তি পেতে হবেই। বৃদ্ধ বললেন, মহারাজ, উত্তেজিত হবেন না, আমার বক্তব্যটা শুনুন, তারপর সিদ্ধান্ত নেবেন। মহারাজ, আমি আপনার কাছে মহা অপরাধী। আমার দিকে ভালো করে তাকান, দেখুন তো চিনতে পারেন কি না। আমি বেলারিয়াস। একদা আমি আপনার বিশ্বাসের পাত্র ছিলাম। আমিও সে বিশ্বাসের মর্যাদা রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু কুচক্রীদের মন্ত্রণায় আপনি আমার উপর বিরূপ হলেন। আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলেন আর আমাকে দিলেন নির্বাসন। আমিও এই অবিচারের প্রতিশোধ নেবার জন্য উন্মাদ হয়ে উঠলাম। ধাত্রী ইউরিফাইলকে হাত করে তাকে দিয়ে চুরি করালাম 2 শিশুপুত্রকে। এই যে তরুণ দুটি দেখছেন, এরা হলো সেদিনের 2 শিশু সন্তান। আমি এদের বাবা নই, এরা আপনারই 2 সন্তান। এদের আসল নাম পলিডর আর কডওয়াল নয়, এদের আসল নাম গিডেরিয়াস আর আরভিবাগাস। সব কথা খুলে বললাম। এখন যে দণ্ড দেন তা মাথায় পেতে নেব। বৃদ্ধ বেলারিয়াসকে ক্ষমা করলেন সিম্বেলিন। এ সুখের সময় কেউ শাস্তির কথা ভাবতে পারে? রাজা তার মেয়েকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছেন। বহুকাল আগে ফিরে পেয়েছেন 2 ছেলেকে। নিজের চোখে দেখেছেন জামাইয়ের বীরত্ব, দেখেছেন বেলারিয়াসের সঙ্গে সঙ্গে যোগ দিয়ে 2 ছেলে আর জামাই কীভাবে তাকে বন্দিদশা থেকে উদ্ধার করলো। প্রিয়জনদের ফিরে পেয়েছেন তিনি। এই মহা আনন্দের দিনে কেউ শাস্তি দিতে পারবেন রাজা? বেলারিয়াসদের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমার উপর অন্যায় আচরণ করেছিলাম, তুমি ক্ষমা করো। তোমার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিলাম। আইমোজেনের অনুরোধে রাজা সেনাপতি লুসিয়াস এবং অন্যান্য রোমান বন্দীদের মুক্তি দিলেন। শয়তান আয়াকিমও ছাড়া পেল। মুখ চুন করে সে রাজসভা থেকে বেরিয়ে গেল। লুসিয়াসের মধ্যস্থতায় রোমান ব্রিটেনের সম্মানজনক শর্তে সন্ধি সম্পাদিত হলো। এই সন্ধি দীর্ঘস্থায়ী হলো। দুষ্ট রানীর পরিকল্পনা সফল হলো না, তার উপর আবার ছেলেকে হারাতে হলো। শোকে দুঃখে তিনি মারা গেলেন। ছেলেদের আর মেয়ে জামাইয়ের সেবা যত্নে রাজা সিম্বেলিন জীবনের শেষ দিনগুলি সুখে কাটাতে লাগলেন। এইখানেই শেষ হলো এই গল্প। শুনছিলেন উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি সিম্বেলিন। 14 জুলাই 2022-এর এই পর্ব। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাস। শুধুমাত্র ভেবে দেখতে পারেন চ্যানেলে সম্প্রচারিত এই পর্বটি। এখানেই শেষ হচ্ছে এই পর্ব। আর আগামী 21শে জুলাই 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত অ্যান্টনি ও ক্লিওপেট্রা। ধন্যবাদ।